সার্থকের কুকীর্তি নিজের ফোনে ভিডিও করে নিল সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। অনেকবার করে সুধা জোর করতে থাকে সার্থককে আর বলে, এই বাদাম তক্তিটা আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি ঠাকুরপো, খেতে তো তোমাকে হবেই। কিন্তু সার্থক কোনোভাবেই খেতে চাইছিল না। এর মধ্যেই জ্যোৎস্না বলে, সুধা এইসব খুব ভালো বানায় অনিকেত, একবার খেয়ে তো দেখ। কিন্তু সার্থক বুঝতে পারে বাদামে তার অ্যালার্জি আছে, এটা খেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। সুধা মনে মনে ভাবে, আজ আমি দেখব সার্থক কিভাবে এখান থেকে পালিয়ে বাঁচে। আমি কিছুতেই হাল ছাড়ব না। তখনই তেজ বলে, কি রে ভাই, খেয়ে দেখ না, খুব ভালো লাগে খেতে। সার্থক মনে মনে বলে, সুধা আমাকে এই বিপদে ফেলার চেষ্টা করছে, এই রকম ভাবে তো হার মানব না আমি কিছুতেই, আমি এটা খাবো না। বারবার করেই সার্থক বলতে থাকে, আমার এটা খেতে একদম ভালো লাগছে না, আমি এখন এটা খাবো না। তখনই জিৎ বলে, কেন রে অনি, খেয়ে তো দেখ, খুব ভালো বানায় সুধা। এরপর ঝিনুকও জোর করতে শুরু করে দেয়, কিন্তু সার্থক কোনোভাবেই খাওয়ার রিস্কটা নিচ্ছে না। তার মধ্যে দেখা যায় সুজাতার বিয়ে, আর এটা নিয়ে কথা শোনাতে থাকে অদিতি। অদিতি দোয়েলকে বলে, তোর বান্ধবী সুজাতার বিয়ে, জানিস বড়সড় একটা গাড়ি এসেছে দেখলাম, তুই যাবি না নেমন্তন্ন খেতে? অবশ্য তুই কি করেই বা যাবি, তোর যা অবস্থা, সবাই যখন জিজ্ঞেস করবে তোর বর কি করে, কি আর বলবি? তোকে আমার এটা বলাটাই ভুল হয়েছে। তখনই চলে এসেছে ফোনটে আর বলে, আমি আমার দোয়েল রানীর জন্য একটা খুব সুন্দর শাড়ি এনেছি। বিয়ের পর আমি দোয়েল রানীকে তো সেরকম কিছুই দিতে পারিনি, কিন্তু আমি ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। দোয়েল রানী, তুমি এই শাড়িটা পরে দেখো, তোমাকে অনেক ভালো লাগবে। দোয়েল শাড়িটা দেখে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এসব সস্তার শাড়ি আমি পরি না, যদি আমাকে কিছু দেওয়ারই থাকে তাহলে একটা বড়সড় গাড়ি আমার জন্য এনে দাও, দেখি তুমি কতটা কি পারো। তখনই ফোনটে বলে, আমি তো গরিব, আর আমার ভালোবাসারও তাই কোনো দাম নেই। জিনিসপত্র, টাকা পয়সা, গাড়ি বাড়ি রেখে সবকিছু যদি হতো তাহলে তো হয়েই যেত। অন্যদিকে সুধা তো চাপ দিয়েই যাচ্ছে সার্থককে। সার্থক বাধ্য হয় বাদাম তক্তিটা খেতে। এরপরে এক টুকরো খেয়েছে আর তখনই বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সাইডে সরে যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে সার্থকের, অ্যালার্জির অবস্থা খারাপ, আর তখনই ইনহেলার নিতে থাকে। এর মধ্যেই সবাই দেখতে পেয়ে যায় সার্থকের অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে নিয়ে যায় বেডে। তখনই ডাক্তারবাবু এসে বলে, ওর অ্যালার্জি আছে বাদামে, এগুলো আর ওকে খবরদার দেবেন না। জিৎ তখন বলে, ডাক্তারবাবু ছোটবেলা থেকে তো ওর এরকম ছিল না। ডাক্তারবাবু বলে, আসলে বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবনে যেমন অনেক পরিবর্তন আসে, সেরকম আমাদের শরীরেও অনেক পরিবর্তন দেখা যায়, তার মধ্যে এটা একটা। তেজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি লিখে দিন কি কি ওকে খাওয়াবো না, আমরা সেটাই অ্যাভয়েড করার চেষ্টা করব। এর মধ্যেই সুধার দায়িত্ব থাকে। তেজ বলে, সুধা, আজ সারা রাত আপনি সার্থকের সাথে থাকবেন, ওকে পাহারা দেবেন, অবশ্য আমি আপনার সাথে থাকবো, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমার মনে হয় যে অনিকেতের পাশে থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের জন্যই তো এরকমটা হলো বলুন। ও তো খেতে চায়নি বাদাম তক্তিটা, আমরা জোর করেই ওকে খাইয়েছি। এরপর সুধা মনে মনে ভাবে, কি করে মিস্টার বসু মল্লিককে যে বোঝাই, সার্থক খুব খারাপ একটা ছেলে, ওর মাথার মধ্যে আবারও অন্য কিছু ঘুরছে। কিন্তু তেজ বসু মল্লিককে তো বলতে গেলে উনি সেটা শুনবেনই না। এরপর সুধার পায়ে একটা ওষুধের খাপ আসে, আর সেই ওষুধের খাপটা দেখে সুধা তুলে নেয় আর সাইডে চলে যায়। তখনই সেটা দেখে বুঝতে পারে এটা তো অ্যালার্জির ওষুধ, যেটা সার্থক খেত। তার মানে ওর সব কিছুই মনে আছে, আর ও না মনে করার ভান করছে। এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। তখনই সমুদ্রের ওপর রেগে গেছে ঝিনুক আর বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অনিকেত দা কোনো বাচ্চার ছেলে না যে আমার দিদি ওকে পাহারা দেবে, যত্ন করবে। সমুদ্র বলে, আরে তুমি সব বিষয়ে এরকম রেগে যাও কেন? ঝিনুক বলে, রেগে যাওয়ার মতন কথা বললে রেগে তো যেতেই হবে। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার স্ত্রী নই, তাই আমাকে এ সমস্ত কথা বলতে আসবে না। সমুদ্রর খুব খারাপ লাগে এই কথাটা শুনে, তাই সমুদ্র আর কিছু বলতে পারে না। এর মধ্যেই সার্থক ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। তার মধ্যেই সুধা আর তেজ সার্থকের ঘরেই রয়েছে। সুধার কাছে চলে এসেছে ঝিনুক আর বলে, দিদি কি করবি এখন? সুধা বলে, কি আর করব, এখন মিস্টার বসু মল্লিক যেমনটা বলেছে তেমনটাই শুনতে হবে, আর তো কোনো উপায় নেই। ঝিনুক বলে, যাই বলিস না কেন, জিজু কিন্তু ওই অনিকেত বসু মল্লিককে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে, যেটা আমারও একদম ভালো লাগছে না। সুধা তখন বলে, সে তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু কি আর করা যাবে, যা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সুধা, যেভাবেই হোক
এই তেজের সামনে সার্থকের আসল রূপটা তুলে ধরতে হবে। বারবার করে তুহিনা ফোন করতে থাকে সার্থককে আর বলে এই রকম ভাবে তুমি গায়েব হয়ে গেছো আর আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, আমি চলবো কি দিয়ে? এরকমটা তো হবে না। তুমি আমাকে যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু আমি সবাইকে সত্যিটা বলে দেব। তখনই সার্থক ভাবে এইভাবে বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না, আজকেই আমাকে তুহিনার সাথে দেখা করতে হবে। এদিকে সার্থক ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, অন্যদিকে সুধা আর তেজ দুজনে মিলে অপেক্ষা করছে। এরপর যখনই সার্থক ঘুমিয়ে পড়ে তখনই সবাই মিলে নিচে চলে যায়, কিন্তু সার্থক ঘুমায়নি। বাড়িতে ক্রিসমাসের পার্টি করবে বলে ঠিক করেছে সবাই, তাই সেইভাবেই ডেকোরেশন করতে থাকে। তখনই বিক্রমবাবু বলে চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছে, চোখ একদম সরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছে। তখনই জ্যোৎস্না বলে সত্যি কথা, সাজানোটা দারুণ হয়েছে। ঝিনুক তখন বলে দিদি ঠিক যেমনভাবে বলেছে আমি ঠিক তেমনভাবেই করেছি। জ্যোৎস্না বলে আমাদের সুধার্তে এসবে ভালোই জ্ঞান আছে, সেটা তো আমরা জানি। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল সার্থক, এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে, এতক্ষণে আমাকে কেউ দেখতেও পাবে না। অন্যদিকে ঝিনুক বলে দিদি তুই কেন বলছিস না বলতো কিছু? তখন সুধা বলে কি বলবো বল, আমি মিস্টার বসু মল্লিককে প্রমাণ ছাড়া বিশ্বাস করানো যাবেই না যে এটা সার্থক চ্যাটার্জি অনিকেত বসু মল্লিক নয়। অনিকেত বসু মল্লিক ওর পরিচয় হতে পারে, কিন্তু ওর আসল রূপটা সার্থক চ্যাটার্জির মতোই আছে। সার্থক তো উঠে আসে বিছানা থেকে। এরপরেই সুধা আর ঝিনুক লুকিয়ে পড়ে। ঝিনুক ফিসফিস করে বলে দিদি এমন হচ্ছে অন্য কোথাও যাচ্ছে বুঝলি, আমাদেরকে ফলো রাখতে হবে। তখনই সার্থকের পেছন পেছন সুধা আর ঝিনুক এগোতে থাকে। সার্থকের একটা সময় মনে হয় পেছনে কেউ যেন আসছে, আর তাড়াতাড়ি করে তখন লুকিয়ে পড়ে সুধা আর ঝিনুক। তখনই এগিয়ে যায় সার্থক তুহিনার দিকে, তুহিনার সাথে দেখা হয়েছে। এরপর পুরোটা ভিডিও করতে থাকে সুধা আর বলে তার মানে তুহিনার সাথেও কথা বলছে, ওর সব কিছুই মনে আছে, এবারে ভান করার চেষ্টা করছে। সার্থক বলে তুহিনা বাড়াবাড়ি করো না, আমি এখন অনেক বড় একটা প্রজেক্টে নেমেছি, আর এই কাজটা করতে হলে কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে তোমাকেও। তেজ বসু মল্লিক আমার প্রতি ফিদা, বুঝেছো তো? এমনভাবে ওর ব্রেন ওয়াশ করছি, সুধার এগেনস্টে করে দেওয়ার চেষ্টা করছি। আমাকে শুধু একটু সময় দাও, বাকিটা ঠিক আমি করে নেব। তুহিনা বলে আমি বেশি সময় দিতে পারবো না, অনেকটা সময় ইতিমধ্যে হয়ে গেছে, তার মধ্যে তুমি আমার সাথে দেখাও করছো না। যাই হোক এখন আমি সামনে নিয়েছি, এরপরেও কিন্তু আমি তোমায় ফোন করব। এদিকে সুধা সবটা ভিডিও করে নেয়। ঝিনুককে বলে চল ঝিনুক, কাজ হয়ে গেছে, এবার মিস্টার বসু মল্লিককে এই সত্যির প্রমাণটা দেখালেই উনি বিশ্বাস করতে পারবে যে অনিকেত বসু মল্লিক আসলেই কেমন। সুধার কথা শুনে ঝিনুক বলে ঠিকই বলেছিস দিদি, ওই বাড়ির মানুষগুলো যেন একটু বেশি বাড়াবাড়ি করছে এই অনিকেতকে নিয়ে, কিন্তু এর আসল রূপটা তো আর জানে না, যদি জানতো তাহলে আর এরকম করতো না। সুধা আর ঝিনুক দুজনে মিলেই ফলো করে সব ভিডিও প্রমাণ করে নিয়েছে।